দেব রচনা বন্দ্যোপাধ্যায় বাদে আপনারা হয়তো কেউ কেউ বলবেন তারাও সুবিধাবাদী, তারা হ্যান ত্যান। আমি বিশ্বাস করবো না যে রচনা বন্দ্যোপাধ্যায় আর দেব সুবিধাবাদী, এটা আমি মানতে পারছি না। তারা রাজনীতি থেকে কিছু পাবে, সেখান থেকে যে তারা করে কমে খাবে, এমনটা আমি বিশ্বাস করি না। তাই বলে বাকিরা, মানে দেব আর রচনা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিলে বাকি যারা আছে তারা কিন্তু প্রত্যেকে যারা যারা দল ছেড়েছেন, যারা যারা দল ছেড়েছেন বলতে যারা যারা বেসুরো হয়ে গেছেন, যারা যারা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যারা হাত ছেড়েছেন, তারা প্রত্যেককে সুবিধাবাদী। ইতিহাস কিন্তু এদেরকে ক্ষমা করবে না, ইতিহাস কিন্তু এদেরকে মনে রাখবে, এটা আপনারা মাথায় রাখবেন। আপনারা দেখছেন সাজবেলা আর আমি রয়েছে সুজয়। যদি ভিডিওটা ভালো লাগে না, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন, আজকের দিনে দাঁড়িয়ে 3 সেলিব্রিটি, দেব, রচনা বন্দ্যোপাধ্যায় এবং কোয়েল মল্লিক, এই 3 সেলিব্রিটি, এই 3 নায়ক নায়িকা, তারা কিন্তু আজকে সবচেয়ে বড় বিপাকে, তারা বলতে পারেন একটা বড় বিপদের মধ্যে তারা আজকে রয়েছেন। তারা ভাবতে পারছেন না যে তারা কি করবেন, তাদের কোনটা করা উচিত আর কোনটা করা উচিত না, তাদের কোন পথে যাওয়া উচিত আর কোন পথে যাওয়া উচিত না। তারা আজকে সত্যিকার কিছু ভাবতে পারছে না, কারণ তারা তো আজকে এই জগতের মানুষ নন, তাই তারা আজকে ভাবতে পারছে না কি হয়েছে তাদের সাথে। দেখুন, আজকে এই যে দেব, রচনা বন্দ্যোপাধ্যায় বা কোয়েল মল্লিক, এই 3 সেলিব্রিটি যারা কিন্তু তাদের নিজেদের কাজে কিন্তু তারা সফলতা পেয়েছে, তারা কিন্তু সিনে দুনিয়া বা সিনেমা জগতে কিন্তু তারা সফলতা পেয়েছে, যার ফলে কিন্তু তারা আজকে তৃণমূলের টিকিটে কেউ সাংসদ হয়েছেন। 3 জনই সাংসদ, তার মধ্যে হচ্ছে 2 জন, মানে দেব আর রচনা বন্দ্যোপাধ্যায় হচ্ছে লোকসভার সাংসদ, আর কোয়েল মল্লিক তিনি রিসেন্টলি হয়েছেন, তিনি হচ্ছেন রাজ্যসভার সাংসদ, মানে 3 জনই সাংসদ হয়েছেন। আর এই 3 জন সাংসদ হয়েছেন কিন্তু তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকাকালীন। যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদনে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য যে 3 জন মানুষ কাজ করতে এসেছিলেন, যারা মানুষের কাজ করবেন বলে ভেবেছিলেন, তাদের মধ্যে দেব সবচেয়ে পুরনো মানুষ, তিনি 3 বারের সাংসদ, তিনি অনেকদিন ধরে কাজ করছেন। পাশাপাশি 2024 সালের লোকসভা নির্বাচনে রচনা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সাথে তিনি এসেছেন, তিনি সাংসদ হয়েছেন। তারপরে আবার খুব বেশি দিন হয়নি, মাত্র 64-65 দিন হয়েছে, কোয়েল মল্লিক তিনি রাজ্যসভার সাংসদ হয়েছেন। তিনিও চেয়েছিলেন মানুষের কাজ করার জন্য। আসলে তারা কতটা মানুষের জন্য কাজ করবে বা করবে না সেটা পরের প্রশ্ন, কিন্তু তাদের যে ইচ্ছাটা ছিল সেটা কিন্তু আর পূরণ হলো না। দেখুন, আজকে তৃণমূল কংগ্রেস, আপনারা সবাই জানেন যে পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল এখন কিন্তু ক্ষমতা থেকে চলে গেছে। আর এই 3 জন মানুষ কিন্তু সব থেকে বড় বিপাকে পড়েছে, যেহেতু তারা কেউই, দেবের কথা বলুন বা কোয়েল বা রচনা, যাদের কথাই বলছি, তারা 3 জনের মধ্যে একজনও কিন্তু কেউ রাজনীতির লোক নন, তারা কিন্তু পোর খাওয়া রাজনীতিবিদ নন। তারা কিন্তু দলের স্বার্থের জন্য আসেন, তাদের যে দল থেকে কিছু পাওয়ার আছে, তাদের যে দল থেকে মানে রাজনৈতিক দল করে তাদের যে কেরিয়ারটা তৈরি করতে হবে, এরকমটা কিন্তু আমি মনে করি না। রচনা বন্দ্যোপাধ্যায় তিনি তার কাজে কিন্তু অলরেডি সফল, তিনি কিন্তু তার একটা ফেস ভ্যালু রয়েছে, তার কিন্তু একটা জনপ্রিয়তা রয়েছে। তিনি সরাসরি সিনেমা না করলেও তার কিন্তু একটা জনপ্রিয়তা রয়েছে, এটা কিন্তু আপনাদের মানতে হবে। পাশাপাশি দেব সুপারস্টার, তিনি সিনেমা জগতে একেবারেই সফল, তিনি একজন সুপারস্টার। পাশাপাশি কোয়েল মল্লিক তিনিও কিন্তু সিনেমা জগতে সফল। তাই এই 3 জনের মধ্যে কারো আমি মনে করি না যে তৃণমূল কংগ্রেস করে তাদেরকে খেতে হবে, এমনটা কিন্তু আমি অন্তত মনে করি না। কিন্তু বাকি যারা আছে তারা তো অবশ্যই স্বার্থপর। এই 3 জন মানুষ, তার মধ্যে যেটা কোয়েল মল্লিকের কথা যেটা শুনতে পাচ্ছি যে তিনি নাকি রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন। পাশাপাশি রচনা বন্দ্যোপাধ্যায়, তিনি বুঝতে পারছেন না যে তিনি কি করবেন। মানে আপনারা তো জানেন যে তৃণমূল কংগ্রেস ক্ষমতা থেকে সরে যাওয়ার পরে তৃণমূলের যে সমস্ত সাংসদরা ছিলেন বা যে সমস্ত এমএলএরা ছিলেন, তারা সবাই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফেলে রেখে তারা সবাই যে যার মতো করে জায়গা গুছিয়ে নেওয়ার চেষ্টা করছেন বা তারা তাদের মতো করে ভবিষ্যৎ তৈরি করার চেষ্টা করছেন। তারা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশ থেকে সরে যাচ্ছেন, বা তারা বলতে পারেন সরাসরি সবাই পাল্টি মারছেন। তারা তাদের সুবিধার জন্য বা তারা তাদের ভবিষ্যৎকে বাঁচাবার জন্য একেবারে মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে ভবিষ্যৎকে সুরক্ষা দিতে তারা আজকে তৃণমূলকে পাল্টি মেরে নতুন ভবিষ্যৎ গড়ার চেষ্টা করছেন। সেখানে একাধিক তৃণমূলের বিধায়করা চলে গেছেন, সেখানে একাধিক সাংসদরাও চলে গেছেন। এবার আমার কথা হচ্ছে, যেহেতু এই 3 জন সাংসদ, কোয়েলের কথা আগেই বললাম, তিনি ইস্তফা দিয়ে দিয়েছেন, এবার বাকি হলো দেব আর রচনা বন্দ্যোপাধ্যায়। এবার দেব আর রচনা বন্দ্যোপাধ্যায় তারা বুঝতে পারছে না যে তারা কি করবেন। আমি আবারও বলছি, তারা কিন্তু পোর খাওয়া রাজনীতিবিদ নন, বা তারা যে তৃণমূল কংগ্রেসে এসেছিলেন তারা যে এখান থেকে দুর্নীতি করবেন বা তারা যে তৃণমূল থেকে পয়সা খাবেন, তারা তাদের রাজনৈতিক ভবিষ্যৎটা সুন্দর করে বানাবেন, এমনটা কিন্তু নয়। রচনা বন্দ্যোপাধ্যায় এখনও তিনি তার সিনেমা দুনিয়ায় কাজ করছেন। পাশাপাশি আপনারা জানেন তিনি একটা শো করেন দিদি নম্বর 1, সেটা খুব জনপ্রিয় একটা শো। দেব অলরেডি একের পর এক সুপার ডুপার হিটস তিনি সিনেমা করে যান, তার কিন্তু রাজনীতির দরকার নেই। এবার কথা হচ্ছে, এই যে 2 জন মানুষ, দেব আর রচনা বন্দ্যোপাধ্যায়, এই 2 জনকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এই 2 জনকে রাজনীতিতে নিয়ে এসেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য কিন্তু এই 2 জন মানুষ রাজনীতিতে এসে
তারা সাংসদ হয়েছে। দেব 3বারের সাংসদ আর রচনা বন্দ্যোপাধ্যায় প্রথমবারের সাংসদ। এই যে তৃণমূলের যে সমস্ত সাংসদরা আছেন, যারা আজকে মমতার সঙ্গে থাকতে চাইছেন না, যারা আজকে অভিষেকের সাথে থাকতে চাইছেন না, যারা আজকে বেসুরো হয়েছেন, যারা আজকে বিক্ষুব্ধ হয়েছেন, যারা আজকে তৃণমূল থেকে সরে যাচ্ছেন, পাল্টি খেয়ে চলে যাচ্ছেন, তাদের পথে, তাদের সেই রাস্তায় কিন্তু আপনারা খুব একটা দেবরা আর রচনা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু দেখতে পাচ্ছেন না, তাদেরকে কিন্তু দেখা যাচ্ছে না সেভাবে। অলরেডি আমরা যেটা শুনতে পেয়েছি যে দেব এবং রচনা বন্দ্যোপাধ্যায় তারাও সেই বেসুরো দলেদের খাতা নাম লিখিয়েছেন, সেটা নিয়ে একটা জল্পনা শোনা যায়, এটা আমরা জানতে পারি, কিন্তু তাদের প্রকাশ্যে সেভাবে কিন্তু সেরকম কিছু দেখা যাচ্ছে না যে তারা মিটিং করছে, তারা দলকে নিয়ে ভাঙাচ্ছে বা দলের বিরুদ্ধে তারা কথা বলছে, দল এই দল সেই দলকে আমরা এই পাইনি, দলে ওই পাইনি, দলে আমাদের গুরুত্ব ছিল না, সবাই যেরকম এখন অজুহাত খুঁজছে না দল থেকে সরে যাওয়ার জন্য, তারা এখন যেহেতু দলটা ক্ষমতায় নেই, এখন দল থেকে পাল্টি মারতে হবে, তার জন্য যে সমস্ত বিধায়করা বা যে সমস্ত সাংসদরা যারা এখন দল পাল্টি মারার জন্য যে সমস্ত অজুহাতকে তারা কাজে লাগাতে চাইছেন, সেই সমস্ত অজুহাতের তালিকা কিন্তু দেব আর রচনা বন্দ্যোপাধ্যায় নেই, তারা কিন্তু নিজেদেরকে সরিয়ে রেখেছেন। রচনা বন্দ্যোপাধ্যায় ভাবছেন যে কি হলো, দেবও ভাবছেন যে কি করব, তারা দুজনের মধ্যে কিন্তু একজনও দিদিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু তারা ছাড়তে চাইছে না। দেব ইতিমধ্যেই আমরা দেখেছি 2-3 দিন আগে সংবাদ মাধ্যমের সামনে তিনি বলেছেন যে আমি দিদিকে ছাড়তে পারবো না, আমি যতদিন থাকবো আমি দিদির সাথেই থাকবো, দিদির বিরুদ্ধে আমি যেতে পারবো না। রচনা বন্দ্যোপাধ্যায় তারও একটা ইন্টারভিউ এসেছিল, আমার রিসেন্টলি দেখেছিলাম, রচনা বন্দ্যোপাধ্যায় বলেছে দিদির প্রতি আমার সম্মান থাকবে, দিদিকে আমি ছাড়তে পারবো না, আমি দিদির জন্য আজকে আমি সাংসদ হয়েছি, দিদির জন্য আজকে আমি রাজনীতিতে, তো দিদিকে আমি ছাড়তে পারবো না, এটা এরা দুজন বলেছে। তারপরেও আমরা যেটা শুনতে পাই যে জল্পনা রয়েছে যে দেব এবং রচনা বন্দ্যোপাধ্যায় তারা দুজনেই সই করেছে সেই বিক্ষুব্ধ তালিকা বা সেই বেসুরোদের তালিকায়, তারাও সই করেছেন। এখন দেখুন তারা কেন সই করেছেন, এবার এটা আপনাদের মধ্যে সবচেয়ে বড় প্রশ্ন আসবে। দেব এবং রচনা বন্দ্যোপাধ্যায়, আমি আবারও বলছি, তারা কিন্তু পোর খাওয়া রাজনীতিবিদ নন, তারা বুঝতে পারছেন না যে তাদের কি করা উচিত, যেহেতু সব সাংসদরা এখন যেহেতু সুবিধা তাদের ভবিষ্যৎ রক্ষা করার জন্য বা তাদের জন্য ভবিষ্যতে সাংসদ পদকে যেন উপভোগ করতে পারে, তারা যেহেতু পাল্টি মেরেছে, সেক্ষেত্রে রচনা দেব এরা দুজন আলাদা থেকে কি করতে পারবে, তারা এই যেহেতু দলের একটা বড় অংশ যেহেতু চলে গেছে, সেই ক্ষেত্রে এই দুজন মানুষ রচনা বন্দ্যোপাধ্যায় আর দেব তারা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে থেকে কি এমন করতে পারে সেটা নিয়ে তাদের মধ্যে একটা ভাবাচ্ছে। বা দল যেহেতু এখন ক্ষমতায় নেই, চারিদিকে দলের এখন বদনাম হচ্ছে, দল এখন প্রচুর পরিমাণে কোণঠাসা, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এখন চাপের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে দিনের পর দিন চাপের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, এখন একটা কোণঠাসা পরিস্থিতিতে কেউ এই দলের ভালোটা সবাই উপভোগ করেছে। আপনারা জানেন দল যতদিন ক্ষমতা ছিল দলের ভালোটা সবাই উপভোগ করেছে, দল এবার যে খারাপ জায়গায় চলে এসেছে, দলের যেহেতু এখন খারাপ সময় যাচ্ছে, তো এই খারাপ সময়টা কেউ আর উপভোগ করতে চাইছে না, খারাপটা ভাই তোমরাই নাও, মমতার অভিষেক নেবে আর ভালোটা তারা নিয়ে চলে যাবে, এটাই হচ্ছে মেন কথা। সেখানে দাঁড়িয়ে রচনা বন্দ্যোপাধ্যায় কিন্তু তিনি সবাই চলে গেছে তাই তিনিও সই করেছেন ঠিকই, কিন্তু আমার মনে হয়, আমার যেটা বিশ্বাস, আমি একজন সাংবাদিক হিসেবে আমার যেটা মনে হচ্ছে, রচনা বন্দ্যোপাধ্যায়কে আমি যতদূর চিনি বা তার ইন্টারভিউগুলো দেখে আমার যতদূর মনে হচ্ছে, দেবকে নিয়ে আমি অনেক ঘাটাঘাটি করে যতদূর আমি চিনেছি বা বুঝেছি, তারা অন্য দলে গেল, তারা যদি এই বিক্ষুব্ধ বা বেসুরো যারা স্বার্থান্বেষী বা সুবিধাবাদী তৃণমূল হয়েছেন তাদের কাছে সই করলেও তাদের কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য কিন্তু খারাপ লাগছে। তারা কিন্তু কখনোই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটা কথা বলেনি। আগামী দিনে আমার যেটা মনে হয় যে রচনা বন্দ্যোপাধ্যায় এবং দেব, সুপারস্টার দেব, তারা রাজনীতি ছেড়ে দেবেন তাও ভালো, কিন্তু তারা দিদিকে অর্থাৎ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের বিরুদ্ধে তারা কোনো খারাপ কথা, কটু কথা বা দল আমাকে অপমান করেছে, দলে আমি জায়গা পাইনি, দলের এই কাজটা ভালো লাগেনি বা দলের ওই কাজটা ভালো লাগেনি, দল আমার সাথে খারাপ ব্যবহার করেছে, আমার কথা শোনেনি, এরকম ধরনের কোনো ফালতু অজুহাত তারা দেবে বলে আমার মনে হয় না। তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনো খারাপ কথা বলবে বলে আমার মনে হয় না। তারা হয়তো বিক্ষুব্ধ বা বেসুরোদের তালিকা তারা থাকবেন ঠিকই, কিন্তু তারা মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তারা কখনো সমালোচনা করবেন বলে আমার অন্তত মনে হয় না। দেব ইতিমধ্যেই বলেছেন যে তিনি দিদিকে ছাড়তে পারবেন না, তারপরেও দেখা যাচ্ছে দেবের নামটা রয়েছে, হয়তো তিনি বাধ্য হয়েই সইটা করেছেন, তার কাছে কিছু করার নেই, দলটা যেহেতু এখন ক্ষমতায় নেই, সমস্ত সাংসদরা যেহেতু অন্যদিকে চলে গেছেন, তিনি একাই বা কী করবেন, তাই হয়তো তাকে সই করতে হয়েছে, হয়তো তিনি বাধ্য হয়ে দেব রচনা বন্দ্যোপাধ্যায় সই করেছেন, তাই বলে তারা সুবিধাবাদী হবেন এমনটা আমার মনে হয় না, এটা আমি বলতে পারি। কারণ দেব রচনা বন্দ্যোপাধ্যায় তারা তাদের জায়গায় তারা সাকসেসফুল,
শতাব্দী রায় যেরকম একজন সুবিধাবাদী মানুষ, জুন মালিয়া থেকে শুরু করে কাকলি ঘোষ দস্তিদার থেকে শুরু করে তারপরে এদিকে সুদীপ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে এরা যেমন সবকটা সুবিধাবাদী মানুষ, এরা এতদিন উপভোগ করেছে শাসন ক্ষমতা, এরা এতদিন সরকারকে উপভোগ করেছে। এই যে যাদের যাদের নামগুলো বললাম, তাছাড়া আরও অনেকে আছেন, এরা অ্যাকচুয়ালি এখন অনেকটা বেশি সময় রাজনীতিতে তারা কাটান, তারা এখন অনেকটা বেশি রাজনীতিবিদ হয়ে উঠেছেন। তো তাদের রাজনৈতিক ভবিষ্যৎটা সুরক্ষা করতে হবে, তাদের রাজনৈতিক ভবিষ্যৎটা একটা ঠিকঠাক রাখতে হবে, সেই জন্য তারা পাল্টি মেরেছেন। তারা এতদিন সরকারের শাসন ক্ষমতা, সরকারের ক্ষমতা তারা উপভোগ করেছেন, এখন সরকার ক্ষমতায় নেই, সেটা তারা আর চাইছে না। কিন্তু দেব আর রচনা বন্দ্যোপাধ্যায় তাদের তো সেরকম ব্যাপার নেই যে তাদের রাজনীতি করে খেতে হবে, তাদেরকে দুর্নীতি করে খেতে হবে, তারা রাজনীতির মধ্যে না থাকলে তাদের সমস্যা হবে, এমনটা তো নয়। দেব তিনি তার কাজে, আবারও বলছি, তিনি তার কাজে সফল। রচনা বন্দ্যোপাধ্যায় তিনিও তার কাজে সফল। কোয়েল মল্লিক, যার কথা আমি প্রথমেই বলছিলাম, তিনিও তার কাজে সাকসেসফুল। যে তিনজনের নাম বলছি সেই তিনজনই সাকসেসফুল। তারা তিনজনই সেই তিনজন ব্যক্তি সিনেমা দুনিয়াতে তারা নাম করেছেন। তারা কিন্তু কেউ ফ্লপ নয়, তারা কিন্তু কেউ আনসাকসেসফুল ব্যক্তি নয়। কোয়েল মল্লিক তিনি একেবারে একের পর এক সুপারহিট সিনেমা তিনি করেছেন, আগামী দিনেও করবেন। রচনা বন্দ্যোপাধ্যায় তিনি একের পর এক একাধিক ভাষায় তিনি সিনেমা করেছেন। এখন কি তিনি বর্তমানে আপনারা সকলেই জানেন দিদি নম্বর 1 যে শোটা তিনি চালান, সেই শোটা একটা জনপ্রিয় শো, তিনি এখনও কাজ করছেন। দেব, তার কথাও তো আপনাদের আর বললাম না। তাহলে এরাদের তো আর রাজনীতি থেকে তারা টাকা পায়, তারা রাজনীতি তো তাদের তো খুব একটা বিষয় নয়। তাই কোয়েল মল্লিক আগেভাগে তিনি ইস্তফা দিয়েছেন বলে আমরা শুনতে পাচ্ছি। আর দেব আর রচনা বন্দ্যোপাধ্যায় তারা, আমি তাদেরকে দোষ দেবো না, আমি বাকিদেরকে যেরকম বলছি স্বার্থবার, তাদের নাম ইতিহাসে লেখা থাকবে, ভবিষ্যতে তাদেরকেও মানুষ যোগ্য জবাব দেবে বলে আমি মনে করি। দেব রচনা বন্দ্যোপাধ্যায় বাদে আপনারা হয়তো কেউ কেউ বলবেন তারাও সুবিধাবাদী, তারা হ্যান ত্যান। আমি বিশ্বাস করবো না যে রচনা বন্দ্যোপাধ্যায় আর দেব সুবিধাবাদী, এটা আমি মানতে পারছি না। তারা রাজনীতি থেকে কিছু পাবে, সেখান থেকে যে তারা করে কমে খাবে, এমনটা আমি বিশ্বাস করি না। তাই বলে বাকিরা, মানে দেব আর রচনা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিলে বাকি যারা আছে তারা কিন্তু প্রত্যেকে, যারা যারা দল ছেড়েছেন, বলতে যারা যারা বেসুরো হয়ে গেছেন, যারা যারা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যারা হাত ছেড়েছেন, তারা প্রত্যেককে সুবিধাবাদী। ইতিহাস কিন্তু এদেরকে ক্ষমা করবে না, ইতিহাস কিন্তু এদেরকে মনে রাখবে, এটা আপনারা মাথায় রাখবেন। এরা যদি ভবিষ্যতে একটা কাউন্সিলরের ভোটেও যদি দাঁড়ায় না, মানে যে ভোটে কাউন্সিলর নির্বাচিত হয়, এরা প্রত্যেকেই হারবে। এরা জিতেছে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, তার নাম, তার প্রচার, তার জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচারকে কাজে লাগিয়ে তারা কিন্তু প্রত্যেকে জিতেছেন। এরা একটাও জিততে পারবে না। যদি আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরে যায়, এরা সব কটা ফলাফল পাবে, এরা একটাও জিততে পারবে। এদের সেরকম খুব একটা যে জনপ্রিয়তা আছে বলে আমার মনে করি না। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, যিনি এখন বিরোধী দলনেতা তৃণমূল কংগ্রেসের, যার 500 লোক জোগাড় করার ক্ষমতা আছে কিনা আমি জানি না, কিন্তু সেই মানুষটা এখন বিরোধী দলনেতা কীভাবে যে হলেন আমি জানি না। কারা তাকে ইন্ধন দিচ্ছে, কারা তাকে সহযোগিতা করছেন, সেটা মোটামুটি আমরা সবাই বুঝতে পারি। যাই হোক, ভিডিওটা আমি এখানে শেষ করলাম। যদি আপনাদের মনে হয় ভিডিওটা গ্রহণযোগ্যতা আছে, তাহলে আপনারা শেয়ার করতে পারেন, আপনারা সাবস্ক্রাইব করতে পারেন, আপনারা পাশে থাকতে পারেন। আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী অন্য একটা ভিডিওতে।